হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব মানুষের জনন। মানুষের জননের ফার্স্ট আমরা পড়ব মানুষের জননতন্ত্র কী কী নিয়ে তৈরি হয়। মানুষের জননতন্ত্র, জননতন্ত্র কাকে বলে না, জননের সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করছে তাকে বলছে জননতন্ত্র। জননতন্ত্র সাধারণত মানুষের দেহে, মানুষের স্ত্রীদের দেহে দেখা যায় স্ত্রী জননতন্ত্র, আর পুরুষদের দেহে দেখা যায় পুরুষ জননতন্ত্র, পুং জননতন্ত্র যেটা আমরা বলি। এখানে তোমরা যে এই যে পুং জননতন্ত্র বা স্ত্রী জননতন্ত্র, যে জননতন্ত্রের মধ্যে মুখ্য দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য যৌন অঙ্গ আর গৌণ যৌন অঙ্গ। মুখ্য যৌন অঙ্গ কাদের বলছে? যারা গ্যামেট তৈরি করছে তাদেরকে বলা হয় মুখ্য যৌন অঙ্গ। আর এরা কারা, কোনটা অ্যাকচুয়ালি মুখ্য যৌন অঙ্গগুলো কোনগুলো? পুরুষদের দেহে শুক্রাশয়, শুক্রাশয় থেকে গ্যামেট তৈরি করে, পুং গ্যামেট তৈরি করে যেটা আমাদের স্পার্ম বলি বা শুক্রাণু বলি। আর স্ত্রীদের থেকে তৈরি করে ডিম্বাণু। এরা মুখ্য জনন অঙ্গ। গৌণ জনন অঙ্গর মধ্যে কী কী আছে? গৌণ জনন মধ্যে এপিডাইমিস, পুরুষদের এপিডাইমিস, শুক্রনালী, শুক্রথলি বা সেমিনাল ভেসিকেল যেগুলো আছে, নিক্ষেপণ নালী, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড এগুলো। আর স্ত্রীদের ফ্যালোপিয়ান নালী, জরায়ু, যোনিপথ, হাইমেন, স্তনগ্রন্থি, এগুলো হচ্ছে স্ত্রীদের গৌণ যৌন অঙ্গ। এর আমরা পড়ব না পুং জনতন্ত্র। পুং জনতন্ত্র কাকে বলছে না, শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী, শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী এবং যা যে অঙ্গ শুক্রাণু নিঃসরণ করবে, স্পার্ম ইজেকশন করবে, তাকে বলছে পুং জননতন্ত্র। এই অঙ্গগুলো সব মিলিত হয়ে যে তন্ত্রটা তৈরি করছে তাকে বলছে পুং জননতন্ত্র। পুং জননতন্ত্রকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা প্রধান যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ আর বহিস্থ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গের মধ্যে কি পড়ছে? শুক্রাশয়। প্রধান যৌনাঙ্গের মধ্যে পড়ছে শুক্রাশয়। গৌণ যৌনাঙ্গের মধ্যে পড়ছে শুক্রনালী, এপিডাইমিস, সেমিনাল ভেসিকেল, নিক্ষেপণ নালী, প্রোস্টেট, কাউপার গ্ল্যান্ড। আর বহিস্থ যৌনাঙ্গের মধ্যে যেটা আমাদের দেহের বাইরে থাকে সেটাকে বলছে শিশ্ন বা যেটা পেনিস, শিশ্ন, পেনিস বা স্কোটাম। আর একটা হচ্ছে স্কোটাম। এটা হচ্ছে আমাদের পুং জননতন্ত্র। এবার আসো, এটা আমরা পড়বো কি পুং জননতন্ত্রের স্ট্রাকচার পড়বো। দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা শুক্রাশয়ের ছবি, টেস্টিস বা শুক্রাশয় বলছি আমরা। এই শুক্রাশয়ের এটা হচ্ছে এই যে এই পুরো পার্টটা আছে, এই পুরো পার্টটা এটা একটা শুক্রাশয়। এটা দেহের বাইরে থাকে, এই দেহের বাইরে একটা থলির মধ্যে থাকে, এটা এই থলিটাকে বলা হয় স্কোটাম বা শুক্রথলি। একজোড়া স্কোটামের মধ্যে এটা থাকে। এই যে যে ছোট ছোট এই যে ভেসিকেলগুলো দেখছো তোমরা, এই যে ভেসিকেলগুলো বা এই যে এখানে যে নালীগুলো থাকছে, এই নালীগুলোকে বলছে সেমিনিফেরাস নালী, সেমিনিফেরাস টিউবিল। এই সেমিনিফেরাস টিউবিলগুলো এই একটা পুরো টোটাল একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সেটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া বলে একটা আবরণ দ্বারা টোটাল এই আবরণটা, পুরো এই যে আবরণটা আছে এখানে একটা আবরণ দেওয়া থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া বলে। এই যে সেমিনিফেরাস যে টিউবিলগুলো দেখছো, এই সেমিনিফেরাস টিউবিলগুলোর মধ্যে ছোট ছোট এই যে এখানে শুক্রাণু উৎপন্নকারী নালী বা সেমিনিফেরাস টিউবিল বলছে, এখানে প্রচুর প্রচুর পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম নালী থাকে। সেই নালীগুলো পরস্পর মিলিত হয়, মিলিত হয়ে গিয়ে একটা, এই নালীগুলো মিলিত হয়ে এখান দিয়ে গিয়ে একটা নালী তৈরি করছে। এই যে নালীটা তৈরি করছে এটাকে বলছে রেটিটেস্টিস। রেটিটেস্টিস, এই রেটিটেস্টিসগুলো পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে কি ভাস ডিফারেন্স। এই তৈরি করবে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স এখান দিয়ে আসবে, ভাস ডিফারেন্স এখান দিয়ে শুক্রাণু উৎপন্ন হবে। এই সব নালীগুলোর মধ্যে শুক্রাণু উৎপন্ন হবে, শুক্রাণু উৎপন্ন হয়ে এখান থেকে ভাস ডিফারেন্সের মধ্যে শুক্রাণু
গুলো চলে আসবে, সেখান থেকে এপি ডাইমিসের মধ্যে যাবে, সেখান থেকে যে শুক্রাণু যে থলিটা আছে সেখানে জমা হবে। শুক্রাশয়ের পূর্ব আমাদের শুক্রথলি, যেটা আমাদের শুক্রথলিটা কি, শুক্রথলি শুক্রাশয় থলি, আমাদের শুক্রাশয়গুলো যে থলি বা চামড়া দ্বারা আবরণ করা থাকে সেই থলিটাকে বলছে শুক্রাশয় থলি। শুক্রাশয় থলি সাধারণত 7টা আবরণ দ্বারা যুক্ত, মানে আবৃত থাকে, 7টা আবরণ দ্বারা আবৃত থাকে। সেই আবরণগুলো কী কী দেখে নাও। একদম সর্ববহিস্থ যে আবরণটা আছে সেটাকে বলছি, আমরা বলছি কি স্কিন, সেটাকে স্কিন বলছি, একদম জাস্ট বাইরের আবরণ, আউট লেয়ারটা, সেটাকে স্কিন বলছি। এরপর আসছে বহিস্থ স্পার্মাটিক ফাসা বা এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা, এটা দেখতে পাচ্ছ, এই যে লেয়ারটা আছে এটাকে বলছে বহিস্থ স্পার্মাটিক ফাসা। তারপর আসছে স্ক্রিমে, দেখো, এরপর আসছে ক্রিমাস্টেরিক ফাসা, এটা এই যে স্তরটা আছে, এই স্তরটাকে বলছে ক্রিমাস্টেরিক ফাসা। এরপর আসছে অন্তস্থ স্পার্মাটিক ফাসা, ইন্টারনাল অন্তস্থ স্পার্মাটিক বা ইন্টারনাল স্পার্মাটিক ফাসা। তারপর যেটা রয়েছে লাস্ট যে স্তরটা সেটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস বলছে। এই টিউনিকা ভ্যাজাইনালিসটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভিসেরাল আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। এই বাইরের যে স্তরটা রয়েছে সেটাকে বলছে একটা প্যারাইটালিস আর একটা হচ্ছে ভিসেরাল, প্যারাইটাল আর ভিসেরাল। আর যে শুক্রাশয় এর মধ্যে রয়েছে এটা হচ্ছে পুরো টোটাল একটা শুক্রাশয় যার মধ্যে সেমিনিফেরাস টিউবিলগুলো রয়েছে বলছিলাম। এই শুক্রাশয়ের এর উপরে একটা আবরণ থাকে, সেটা একটু আগেই বলছিলাম, যেটা টিউনিকা অ্যালবুজিনিয়া বলছি, এটা হচ্ছে সেই লেয়ারটা, এই টিউনিকা অ্যালবুজিনিয়া এই লেয়ারটা, সেটাই। এই স্কোটাম বা শুক্রথলি, এই শুক্রাশয় থলিটা সম্পূর্ণ রূপে দেহের বাইরে অবস্থান করে। এই দেহের বাইরের অবস্থান করার কারণ কি না, আমাদের দেহের যে উষ্ণতা যা থাকে স্বাভাবিক টেম্পারেচার, সেই টেম্পারেচারে স্পাম তৈরি হয় না, স্পাম নষ্ট হয়ে যায়। তাই এই স্পোটামটা আমাদের দেহের বাইরে থাকার ফলে স্বাভাবিক যে উষ্ণতা থাকে তার থেকে অপেক্ষাকৃত কম উষ্ণতা সেখানে হচ্ছে সেই উষ্ণতাটা আহ, শুক্রাণু গঠনের আদর্শ। তাই এখানে কোনো রকম দেহের উষ্ণতা যাই পরিবর্তন ঘটে না, সেই এর যেটা স্বাভাবিক বাইরের টেম্পারেচার থাকে সেই রকম টেম্পারেচার থাকে, ফলে শুক্রাণু সহজেই উৎপন্ন হতে পারে। এটা গেল শুক্রথলির গঠন আর কাজ। এরপর আসছে এপিডাইমিস। এপিডাইমিস কি, এই টেস্টিসের পুরো যে আবরণ, এই লম্বা যে এই পুরো দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর, এই যে এখানে যে এই যে অংশটা থাকছে এটাকে বলছে এপিডাইমিস। এই এপিডাইমিসটা ভাঁজ ডিফারেন্সের এই যে শুক্রনালী, এই ভাঁজ ডিফারেন্স সঙ্গে বা শুক্রনালীর সঙ্গে যুক্ত থাকে। এই এপিডাইমিসের কাজ কি, এপিডাইমিসের কাজ হলো শুক্রাশয়ে যে শুক্রাণুগুলো উৎপন্ন হবে সাময়িকভাবে এখানে জমা থাকে। এরপর আসছে শুক্রনালী। শুক্রনালী কোনটা, এই যে লম্বা যে নালীটা সরাসরি এখান দিয়ে গিয়ে এই যে লম্বাভাবে চলে এসছে, এটাকেই বলছে শুক্রনালী বা ভাঁজ ডিফারেন্স বা শুক্রনালীর কাজ কি, শুক্র থলি থেকে যে শুক্রাণুটা তৈরি হলো সেটা মূত্রনালীতে পর্যন্ত পৌঁছে দেবে, এটাই হচ্ছে ভাঁজ ডিফারেন্সের কাজ। সেখান থেকে চলে আসবে, ভাঁজ ডিফারেন্স থেকে শুক্রনালী থেকে শুক্রাশয়তে চলে আসবে সেমিনাল ভেসিকেল বলতে যেটা বাংলা বলা হয় শুক্রথলি। শুক্রথলিতে শুক্রাণুগুলো বেশ খানিকক্ষণের জন্য স্টোর হবে, সেখান দিয়ে পেনিসের মাধ্যমে যখন সময় হবে তখন মিলনের সময় শুক্রাণুগুলো নিক্ষেপণ হবে। এরপর হচ্ছে যে এই যে নালীটা রয়েছে সেই নালিকাটাকে বলছে নিক্ষেপণ নালী, পরবর্তী নালীর অংশটাকে বলছে নিক্ষেপণ নালী।
নিক্ষেপণ নালী থেকে এই এর পরে আরেকটা যে অংশ আছে, এই যে গ্ল্যান্ডটা এখানে, এই যে গ্ল্যান্ডটা, এই গ্ল্যান্ডটাকে বলছে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড এর কাজ কি? এই প্রোস্টেট থেকে একটা ক্ষরণ হয়, পদার্থ ক্ষরণ হয়। সেই পদার্থটা কী করছে না, আমাদের ওই মূত্রনালীর এই যে পথটা আছে, পথটাকে সবসময় পিচ্ছিল করে রাখে। ফলে শুক্রাণু যখন নির্গত হবে বা শুক্রাণু ক্ষরণ যখন হবে বা শুক্রাণু ইজেকশন যখন হবে, তখন এই পথটা যাতে মসৃণ থাকে, যার ফলে এখানে কোনো রকম শুক্রাণু যেন নষ্ট না হয়। আরেকটা গ্রন্থি এখানে অবস্থান করে, সেটা এখানে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, পাশের ছবিটা দেখলে বুঝতে পারবে। এই যে ছবিটা, এই প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক তলার দিকে ছোট্ট মটর দানার মতো এই এই যে ছোট্ট মটর দানার মতো অংশটা, এটাকে বলছে কাউপার গ্ল্যান্ড। কাউপার গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে এক ধরনের পদার্থ খরিত হয়, যা সঙ্গমের সময় মূত্রনালীকে পিচ্ছিল করে রাখে। প্রায় একই কাজ করে, এরা পরস্পর একই কাজ করে। এর ফলে পথটা পিচ্ছিল থাকে, যাতে কোনো রকম জননের শুক্রাণু নির্গমনে কোনো সমস্যা না হয়। এরপর আসছে শীর্ণ বা পেনিস। এটা পেনিসে তোমরা সবাই বুঝতে পারছো। পেনিসের মধ্যে তেমন কিছু পড়ার নেই। এখানে পেনিসের দুটো পেশি থাকে, সেই পেশি দুটোকে পড়া একটু জানতে হবে তোমাদেরকে। পেশি দুটো, একটা মাঝখান দিয়ে একটা সেন্টার লাইন বরাবর একটা পেশি থাকে, আর তার দুই সাইডে দুটো পেশি, আর একটা পেশি থাকে। সেন্ট্রাল বরাবর যে পেশিটা থাকবে সেটাকে বলছে কর্পাস স্প্যাঞ্জিওসাম। আরেকটা হচ্ছে যে তার দুই পাশে যে পেশিটা থাকে, এটাকে বেষ্টন করে যে পেশিগুলো থাকে সেটাকে বলছে কর্পাস ক্যাভারসোনা। আর মোটামুটি এই পেনিসের তিনটে অংশ থাকে। উপরের দিকেরটাকে মস্তক বলা হয়, বাদবাকিটাকে দেহ বলা হয়, আর এই পোর্শনের অঞ্চলটাকে যেটা বলে সেটাকে গ্ল্যান্স বলা হয়। আর এর কাজ কি? কাজ আমাদের দুটোই কাজ হয়। একটা হচ্ছে জননে অংশগ্রহণ করা, আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের রেচনের সহায়তা করে, দুটোই। এরপরে এসছে মূত্রজননালী। এই যে পরবর্তী অংশটা, যেটা আমাদের পেনিসের মধ্যে দিয়ে যে নালীটা আছে সেটাকে বলছে মূত্রজননালী। এর মূত্রজননালীটা সাধারণত 20 সেন্টিমিটার দীর্ঘ, 20 থেকে 25 সেন্টিমিটার, এটা ভ্যারি করে। এটা কোথা থেকে? যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের উপর থেকে। আর ছবিটা ভালোভাবে দেখিয়ে নিই। এই প্রোস্টেট গ্ল্যান্ডের এখান দিয়ে পুরোপুরি পেনিসের শেষ পর্যন্ত অবস্থান করে। প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে যেটা যে অবস্থানটুকুনি করছে সেটুকুনি বলছে প্রোস্টেটিক ইউরেথ্রা। তার পরবর্তী যে ছোট্ট অংশটুকুনি রয়েছে সেটাকে বলছে মেমব্রেনাস ইউরেথ্রা। আর তার পরবর্তী যেটা পেনিসের মধ্যে দিয়ে পুরোপুরি রয়েছে সেটাকে বলছে পিনিয়াল ইউরেথ্রা। আর এর মধ্যে দুটো স্ফিংটার পেশি থাকে, যে স্ফিংটার পেশিটা আমাদের মূত্র যে মূত্রটাকে আটকে রাখতে সহায়তা করে বা সঙ্গমের সময় সহায়তা করে। এটা হচ্ছে মোটামুটি, এইটাই হচ্ছে এর স্ট্রাকচার। এখানে আর তেমন কিছু করার নেই। এরপর আসছে যে মূত্রজননালী যেটা রয়েছে, এই যে বলছিলাম দুই ধরনের টিস্যু রয়েছে। টিস্যুটা দেখতে হবে উপরের দিকে একটা পার্ট রয়েছে, এখানে একটা টিস্যু রয়েছে, এই একটা টিস্যু, আর এখানে একটা রয়েছে। আর মূত্রজননালী যে ইউরেথ্রা যেটা আছে সেটাই। আর এখান দিয়ে উপর দিয়ে ব্লাড ভেসেলগুলো সবসময় যাতায়াত করে। আর এর কাজ কি? এখানে এই টোটাল একটাই কাজ, আমাদের পুংজননতন্ত্রের কাজ শুক্রাণু তৈরি করা এর মেন কাজ। এখন আমরা পড়ব গ্যামেটোজেনেসিস কাকে বলছে না, শুক্রাশয়ে আর ডিম্বাশয়ে যে পদ্ধতিতে গ্যামেট তৈরি হয় তাকে বলছে গ্যামেটোজেনেসিস। শুক্রাশয়ে সাধারণত শুক্রাণু উৎপন্ন হয়, তাই এই পদ্ধতিটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর ডিম্বাশয়ে সাধারণত ডিম্বাণু উৎপন্ন হয়, আর এই পদ্ধতিটাকে বলা হয় উজেনেসিস। গ্যামেটোজেনেসিস
পদ্ধতির মধ্যে আজকে আমরা শুধু শুক্রাণু উৎপাদনের পদ্ধতি বলবো, যেটা স্পার্মাটোজেনেসিস বলছি আমরা। স্পার্মাটোজেনেসিস সাধারণত শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিলের মধ্যে হয়। আর কখন দেখা যায় না, যখন একটা শিশু থেকে কৈশোর বয়স থেকে যখন শুরু হয় বৃদ্ধ বয়স পর্যন্ত 60-65 বছর পর্যন্ত পুরুষদের দেহে এই শুক্রাণু উৎপাদন চলতে থাকে। এই শুক্রাণু উৎপাদন যে পদ্ধতিটা আছে, দুটো পদ্ধতিতে একটা তৈরি হয়। ফার্স্ট যে পদ্ধতিটা আছে সেটাতে প্রথমে স্পার্মাটিড তৈরি করে। এই যে স্পার্মাটিডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্পার্মাটিডগুলো ফার্স্ট একটা জার্ম সেল থেকে, এই যে কোষগুলো থাকে এগুলোকে বলা হয় জার্ম সেল বা আদি কোষ যেগুলো আছে, আদি কোষ থেকে এই প্রসেসটা একটা প্রসেসে হয়, এই পর্যন্ত স্পার্মাটিড গঠন করা হয়। তারপর সেকেন্ড স্টেপে হয় এই স্পার্মাটিড থেকে একটা স্পার্ম তৈরি করা হয়, এই প্রসেসটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আর এই দুটো পদ্ধতিকে একসঙ্গে বলা হয় স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, ফার্স্ট যে আদি কোষ বা জার্ম সেলগুলো থাকে, সেই জার্ম সেলগুলো সবসময় বারবার মাইটোসিস বিভাজন হয়। মাইটোসিস বিভাজনের ফলে কী হয় না, এই আদি কোষ থেকে বা জার্ম কোষগুলো থেকে স্পার্মাটোগোনিয়া তৈরি হয়, যার ক্রোমোজোম সংখ্যা এদের ক্রোমোজোম সংখ্যা সবসময় 2n থাকে। এই স্পার্মাটোগোনিয়া যে তৈরি হয়, এই স্পার্মাটোগোনিয়াগুলো তৈরি হয় তখন এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে এ টাইপ আর একটা হচ্ছে বি টাইপ। এ টাইপটা কি? এ টাইপটা যে স্টেম সেলগুলো থেকে এই স্পার্মাটোগোনিয়াগুলো তৈরি হচ্ছে, সেই এ টাইপটা আবার সেই স্পার্মাটোগোনিয়াতে ফিরে যাচ্ছে, আর বি যে টাইপটা তৈরি হচ্ছে সেই বি টাইপ থেকে পরবর্তী যে শুক্রাণু উৎপাদনের পরবর্তী স্টেপগুলো আছে সেই পরবর্তী স্টেপগুলোতে চলে যাচ্ছে। ফার্স্ট এখানে কি হচ্ছে, যে স্পার্মাটোগোনিয়া সেল বি, যে স্পার্মাটোগোনিয়া তৈরি হচ্ছে, সেই বি স্পার্মাটোগোনিয়া যখন প্রাথমিকভাবে আকারে যখন ডেভেলপ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন ফার্স্ট স্পার্মাটোসাইট তৈরি করবে। কি করবে? ফার্স্ট স্পার্মাটোসাইট করবে। এই স্পার্মাটোসাইটেরও ক্রোমোজোম সংখ্যা 2n হয়। স্পার্মাটোসাইটেরও ক্রোমোজোম সংখ্যা 2n হয়। এই স্পার্মাটোসাইটের পরে সেখান থেকে এই স্পার্মাটোসাইটগুলো থেকে আবার মিওসিস বিভাজন শুরু হয়। স্পার্মাটোসাইট থেকে মিওসিস বিভাজন শুরু হলে কি হবে, প্রথমে n সংখ্যক একটা তৈরি হবে, তারপর আবার সেগুলো আবার ভেঙে সমবিভাজন হয়ে দুটো করে স্পার্মাটোসাইট তৈরি করবে। এই স্পার্মাটোসাইট বলছি, স্পার্মাটিড তৈরি করবে। এই স্পার্মাটিড যেগুলো আছে এই স্পার্মাটিড তৈরি করবে। এই পর্যন্ত একটা ফার্স্ট স্টেপ। এর পরবর্তী স্টেপে আসবে কি, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টি করবে বা স্পার্ম তৈরি করা। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা স্পার্মাটিডের ছবি। এটা একটা স্পার্মাটিডের ছবি। এই স্পার্মাটিড কি করছে, স্পার্মাটিড এখানে যে এই স্পার্মাটিডের এখানে সেমিনাল ভেসিকেল থাকে, যেটা অ্যাক্রোজোমাল ভেসিকেল থাকবে। অ্যাক্রোজোমাল ভেসিকেল মধ্যে বেশ কিছু উৎসেচক থাকে, যা পরবর্তী যখন ফার্টিলাইজেশন হয় তখন কাজে লাগে। অ্যাক্রোজোমাল ভেসিকেল আছে, সেই অ্যাক্রোজোমাল ভেসিকেলগুলো আস্তে আস্তে সবাই কাছাকাছি অবস্থান করবে, আসবে, আর গলগি বডিগুলো একদিকে অবস্থান করতে থাকবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ অ্যাক্রোজোমাল যে ভেসিকেলগুলো আছে সেগুলো পুরো মাথার দিকে অবস্থান করবে, আর এর মধ্যে ফ্ল্যাজেলা সৃষ্টি করবে। ফ্ল্যাজেলা তৈরি হতে থাকবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ফ্ল্যাজেলাগুলো বড় হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে অ্যাক্রোজোমাল পার্টগুলোও বড় হচ্ছে। নিউক্লিয়াসটা যেমন আছে, নিউক্লিয়াসটা ডেভেলপ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই যে মাইটোকন্ড্রিয়াগুলো, এর যে ঠিক নিউক্লিয়াসের তলার দিকে এখানে জড়ো হবে। কারণ কি, মাইটোকন্ড্রিয়া আমরা জানি মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে। যখন জননের ফার্টিলাইজেশন পদ্ধতি শুরু হয়, ফার্টিলাইজেশন পদ্ধতি শুরু হলে
একটা স্পার্মকে যোনির মধ্যে দিয়ে অনেকটা দূরত্ব অতিক্রম করতে হয়। যখন প্রচুর পরিমাণে এটিপি লাগে, সেই এটিপিগুলো তৈরি হয় এই মাইটোকন্ড্রিয়ার জন্য, মাইটোকন্ড্রিয়া বেশি পরিমাণে থাকার জন্য। এরপরে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে কি সাইটোপ্লাজমগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং শেষে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে। এই যে পদ্ধতিটা আছে এটাকে টোটালি বলছে স্পার্মিওজেনেসিস। এই স্পার্ম তৈরি হয় সেমিনিফেরাস, স্পার্ম তৈরি হচ্ছে সেমিনিফেরাস টিউবিলে। এই সেমিনিফেরাস টিউবিলটাকে কাটলে, সেমিনিফেরাস ভেসিকেলটাকে কাটলে টিউবিল বলে বা ভেসিকেল, এরকম একটা গোল আকারে স্ট্রাকচার দেখা যায়। সেটাকে আবার বড় করে দেখলে এরকম একটা দেখা যাবে। এখানে দুটো ধরনের কোষ দেখা যায়। একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মেন যে কোষটা আদি কোষ, সেগুলোই ধারে থাকে। যে আদি কোষ বা স্পার্মাটোগোনিয়াম সেল যেটা আছে সেটা এখানে অবস্থান করছে। আর একটা কোষ বড় আকৃতির কোষ থাকে, সেটাকে বলা হয় সার্টোলি সেল। এই সার্টোলি সেলটা এই যে পাশে অবস্থিত যে অন্যান্য যে কোষগুলো থাকে, যখনই ডেভেলপমেন্ট হচ্ছে এই শুক্রাণুদের ডেভেলপের সময় যে পুষ্টি থাকে সেই পুষ্টিগুলো সরবরাহ করে সার্টোলি সেল। এখানে যখনই এই ক্রোমোজোম যখনই এই শুক্রাণুগুলো ডেভেলপ হয়ে যাবে তখন এখানে থেকে এরা পুষ্টি সংগ্রহ করবে। তারপর এরা এখান থেকে ইজেক্ট হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে গিয়ে শুক্রথলি থেকে আস্তে আস্তে ভাঁজ ডিফারেন্সের মাধ্যমে গিয়ে আমাদের শুক্রাণু যেখানে সঞ্চিত হয়, শুক্রাণু যে থলি আছে শুক্রাণু থলিতে সঞ্চিত হবে এবং তারপর জননের সময় সেখান থেকে এরা স্ত্রী দেহে প্রবেশ করবে। এটা হলো এই প্রসেসটা হলো আমাদের গ্যামেটোজেনেসিসের একটা পার্ট। পরবর্তী অংশ পরের ক্লাসে করানো হবে।